মজলিসের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সমবেত বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার বিভিন্ন অঙ্গ, বিভিন্ন শাখা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা, সর্বস্তরের মাগুরাবাসী, আজকের এই সমাবেশে সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিম সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে, যাদের অসামান্য অবদান, ত্যাগ, কোরবানি, এমনকি শাহাদাতের রক্তের নজরানার বিনিময়ে আমাদের এই মাতৃভূমি জালিম এবং স্বৈরাচারী শাসন মুক্ত হয়েছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে ঘুমন্ত মুসল্লিদের উপর, নবী প্রেমিকদের উপর চালানো বুলেটের আঘাতে শাহাদাত প্রাপ্ত বহু শহীদান, 2014-15 সালে বিরোধী দলীয় আন্দোলন দমন করার জন্য একতরফা নির্বাচন করতে গিয়ে গুম, খুন এবং হত্যাকাণ্ডের শিকার বহু বিরোধী মত এবং পথের নেতাকর্মী, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিতর্কিত গুজরাটের কসাই ভারতের কুখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালিয়ে হত্যা করা প্রায় 25-26 জন হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে, সর্বশেষ 2021 সালের জুলাই এবং আগস্টে বাংলার দামাল ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি চালিয়ে 2 সহস্রাধিক দামাল সন্তানদেরকে, যাদেরকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ এবং মুগ্ধ সহ যে সকল দামাল বীর যোদ্ধাদের রক্তের উপর বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে, সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। তাদের সকলের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের নিকট আমরা
গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 15 বছরের স্বৈরতন্ত্র থেকে মুক্তি লাভ করেছে। এই মুক্তির পর আজ 5 মাস অতিবাহিত হতে চলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশ স্বৈরতন্ত্র মুক্ত হলেও, ফ্যাসিবাদ মুক্ত হলেও পরিপূর্ণভাবে ফ্যাসিবাদের দোসর মুক্ত হতে পারে নাই। শুধু তাই নয়, বরং এখনো জুলাই এবং আগস্ট বিপ্লব এবং এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ নিয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে জাতীয় নেতৃবৃন্দ। আমরা আশঙ্কা করছি যেমনি ভাবে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই 72-এর বিতর্কিত গোলামীর দাসখত ভারতীয় আধিপত্যবাদের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে রচিত বিতর্কিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। ঠিক একই কায়দায় আজ আবার বাংলাদেশের 2024 সালের এই মহান বিপ্লবকেও হাইজ্যাক করার পায়তারা চলছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানুষের মৌলিক নিরাপত্তা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। 71-এর মুক্তিযুদ্ধে ইসলামের সঙ্গে কোনো বিরোধ ছিল না। 71-এর মুক্তিযুদ্ধে এদেশ থেকে ইসলাম এবং ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করবার কোন দুরভিসন্দেহ এবং কোন অপবিত্র কার্যকলাপ 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে ছিল না। এমনকি 71-এর মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলার রাজনীতিতে মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেছে এ কথার প্রমাণ দেওয়া সম্ভব নয়। অথচ আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশে যে সংবিধান দেওয়া হলো সেই সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সংবিধান। 72-এর সংবিধানের মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে ভুলঞ্জিত করা হয়েছে। 2024 সালের প্রয়োজন হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের পর 72-এর বিতর্কিত সংবিধান তৈরির কারণেই বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ তৈরি হয়েছে। 72-এর বিতর্কিত সংবিধানের কারণেই বাংলাদেশের দীর্ঘ 50 বছর যাবৎ ইসলাম এবং ইসলামপন্থীদেরকে দমন করবার ষড়যন্ত্র চালানো হয়েছে। আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই, আগস্ট বিপ্লবের পরে এই বাংলার মাটিতে 72-এর মুজিবীয় সংবিধান চলতে পারে না, চলতে পারে না। সংবিধান মানি না, মানব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মনে রাখতে হবে 15টা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকের উপর এদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের গণরায় মতামতের বিরুদ্ধে একটি ভিনদেশী রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে বর্জন করে জোরপূর্বক বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের মাধ্যমে একটি দেশ তাদের এককৃত দাসী সেবা দাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর ক্ষমতার মস্তকে বসিয়ে রেখেছিল। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষের সকল ধরনের
মৌলিক অধিকার খর্ব করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আর যখন 2024 সালের আগস্ট মাসে, যখন জুলাই এবং আগস্টে গোটা বাংলার সকল তরুণ, আবার বৃদ্ধ তৌহিদি জনতা, সকল স্তরের ছাত্র জনতা, সকল শ্রেণী এবং পেশার মানুষ সেই ভিনদেশী দালালের, ভিনদেশী সেবাদাসী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন গণমানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে, শেষ মুহূর্ত পর্যন্ত সেই দেশটি তার এই কৃতদাসী সেবাদাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর চাপিয়ে রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে, কোন একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, আধিপত্যবাদী শক্তি জয় করে তাদেরকে দাবায় রাখতে পারে না। ৭১ পারে নাই। 2024 সালে এদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিবাদী ভিনদেশী শক্তি পরাজিত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। খুব ভালো করে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যারা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভিনদেশী ক্রীড়াবাদ এবং দালাল হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিকা পালন করে। আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা, যারা বাংলাদেশকে স্বকীয় মর্যাদায়, আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে উত্থান করে দাঁড়াবার জন্য বাংলাদেশের পক্ষে যারা ভূমিকা পালন করে। কাজেই এই 2 পক্ষের লড়াইয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী হতে হবে, দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে এবং ভিনদেশী ক্রীড়ানক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। বিগত 50 বছর আগে যখন 1975 সালের 15 আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবার সহ তার হত্যাকাণ্ড গঠিত হয়, সেই হত্যাকাণ্ডের পরে কেন হয়েছিল 75-এর 15 আগস্ট ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। 75-এর 15 আগস্টের জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের একদলীয় বাকশালী স্বৈরতান্ত্রিক রাজনীতি তার জন্য দায়ী ছিল। 71 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশে 30,000 মায়ের কোল খালি করেছিল বাকশালীরা। 71 থেকে 75 পর্যন্ত গোটা বাংলাদেশ গুম, খুন, হত্যাকাণ্ডের বাংলাদেশে পরিণত হয়েছিল। 74-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরেছিল, এমনকি মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ উচ্ছিষ্ট ভোগ করে ডাস্টবিন গুলোতে মানুষ কুকুর এবং কাকের সাথে লড়াই করে নিজের জীবন রক্ষা করবার জন্য উচ্ছিষ্ট ভোগ করেছিল। এই সব কিছুর পরিণামে ঘটেছিল 1975-এর 15 আগস্ট। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম 75-এর 15 আগস্টের সময় তারপর এই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 75-এর 15 আগস্টের পর শেখ হাসিনার সেই ঘোষণা, এটা শুধুমাত্র তার মৌখিক কোনো কথা ছিল না। পরবর্তী শেখ হাসিনার 50 বছরের রাজনীতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় 50 বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছে। আর এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশকে বিভক্ত করেছেন, বিভাজিত করেছেন। বিভাজনের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার। মানুষকে ত্যাগ দিয়ে যাকে তাকে যখন তখন রাজাকার, স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশকে সে তার বাবার তালুকে পরিণত করেছিল। আওয়ামী লীগকে বানিয়েছিল মুক্তিযোদ্ধা তৈরি করবার একটা অটোমেটিক মেশিন, যেই মেশিনের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে ঢুকলেও বের হলেও ৭১-এর যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো। চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আমলে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে যদি যাচাই করা হয় এর অর্ধেক রাজাকার বের হবে। এর
জাতিকে বিভক্ত করে, বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের সুস্পষ্টভাবে নাম নিয়ে বলতে চাই, বাংলাদেশকে ভারতের করমযজ্ঞে পরিণত করা, এটাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। জুলাই আগস্টে 4 কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার, তৎকালীন সরকারের তাদের মনোভূত হয়নি আন্দোলন, দাবি মনোভূত হয়নি, সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ত্যাগ দেওয়ার, মানুষকে খারাপ অভিদায় বিভাষিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 4 কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরবযুক্ত স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এইভাবে শেখ হাসিনার দীর্ঘদিনের ত্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিনই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল, পতন ঘণ্টা বেজে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শকে পেশি শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায় তারা চালিয়েছে। বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোন একটি ইসলামী সংগঠন, কোন একটি ইসলামপন্থী দল 15 বছরে নির্বিঘ্নে কোন একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই। কোথাও একটি মিছিল করা যায় নাই, একটি সমাবেশ করা যায় নাই। যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেসপেন্সারদের কাছে দাসখত দিতে হয়েছে, তাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে গোলামীর চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ করতে হয়েছে। বাংলাদেশে 15 বছর যাবৎ মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লাহর অপার কৃপায় 2000 দামাল সন্তানের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনা যেই প্রতিশোধের রাজনীতি শুরু করেছিল, আমি বলি শুধু বাংলাদেশ থেকে নয়, স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে, কারণ সে বহু আগেই বলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল 15ই আগস্ট 75 সাল ধানমন্ডির 32 নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল তার লাশ। 2 দিন পর্যন্ত লাশ পড়েছিল। এত বড় আওয়ামী লীগের সংগঠন, এত হাজার লক্ষ লক্ষ কর্মী, কেউ তো এগিয়ে আসে নাই অন্তত 32 নম্বরে সেই তার বাবার মৃত লাশটাকে সেখান থেকে নিয়ে সম্মানজনকভাবে দাফন করার জন্য। সেই দিন থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। 75-এ শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পর আওয়ামী লীগই ক্ষমতা দখল করেছিল এবং আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করে তার ক্ষমতার মসনদে তারা আসীন হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ থাকেন, কথাগুলো সুচিন্তিত ভাবে বিশ্লেষণ করবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে, দেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে। সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে, আগামী 50 বছর জন্য কেউ বাংলাদেশে আওয়ামী লীগের নাম মুখে নিতে লজ্জাবোধ করে। এদেশে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত শেখ হাসিনা উপস্থাপন করে গেছে আওয়ামী লীগের সভানেত্রীর আসনে বসে, যে আগামী 50 বছর আওয়ামী লীগের নাম নেওয়া বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয় হবে। বাংলাদেশে আমরা অনেক নেতার পতন দেখেছি, অনেক রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়তে দেখেছি। 1990 সালে গণ অভ্যুত্থানের সামনে
তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পর তিনি তার সদল বলে কারারুদ্ধ হয়েছেন, বছরের পর বছর জেলখানার ঘানি টেনেছেন, কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে জাতির সামনে লজ্জিত করে তিনি কাপুরুষের মতো পালিয়ে যান নাই। 1996 সালে, 2006 সালে বেগম খালেদা জিয়া আন্দোলনের সামনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। ক্ষমতা ছেড়ে অশীতিপর বয়সে বছরের পর বছর অন্ধকার কারো প্রকাশ্যে তিনি দিনাতিপাত করেছেন, কিন্তু তার দলের তার অনুসারীদেরকে, তার নেতা কর্মীদেরকে লজ্জায় ডুবিয়ে দেশ ছেড়ে ভীরুতা পুরুষের মতো তিনি পালিয়ে যাননি। আওয়ামী লীগের চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন, আপনার নেত্রী কাজটা করলো কি? আপনার নেত্রী কাজটা করলো কি? কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি। আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন, আপনার নেত্রী যে কাজটা করেছে বিগত 100 বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রী, কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই। তিনি কেন করেছেন এই কাজ? অথচ তাকে সতর্ক করা হয়েছিল আরো অনেক আগেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের পরিস্থিতি ভালো নাই, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিলেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিলেন একজনকে মারলে একজনই মরে, একজনের জায়গায় 10 জন দাঁড়িয়ে যায়, তা তিনি বলেছিলেন 10 জনকে হত্যা করো। দেশের মানুষের নিরাপত্তার জন্য কেনা হেলিকপ্টার দিয়ে তিনি এদেশের জনগণের বুকের উপর গুলি ছুড়েছেন। বেডরুমের মধ্যে, ঘরের বেডরুমের সংরক্ষিত জায়গায় বাবার করে সন্তান শেখ হাসিনার গুলিতে তার বুক ঝাঁঝরা হয়েছে। নৃশংস, নির্মম, ভয়াবহ, জঘন্যতম, বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে জুলাই আর আগস্টে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত তার কথা ছিল দেশ থেকে মেরে সাফ করে দাও, কারণ এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় নাই। এরপরে যখন দেখলো যে আর মানুষকে মারছে না, দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার কমান ফলো করছে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার ক্ষমতার মস্তদের পাহারাদারি করবার জন্য আমরা আমার দেশের আর একটি নাগরিকের বুকে গুলি ছুটতে পারবো না। তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জনতার বাপ ভাঙ্গা স্রোত যখন ছুটেছে, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি জানে বাঁচতে চাও 45 মিনিটের দেশ ছাড়ো। গণভবনে 12 পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার। চিন্তা করতে পারেন কতটা নির্মম হলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে 2000 মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে 12 পদের রান্না দিয়ে লাঞ্চ করতে পারে। কতটা বিকৃত রুচি হলে, কতটা নির্মম পেশান হৃদয়ের করে একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব। যখন তাকে পালিয়ে যেতে বলা হলো, সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে, সচিত্র প্রতিবেদন এসেছে, পালানোর সময় 14টা সুটকেস ভরে নিয়ে গেছে, 14টা লাগেজ নিয়ে গেছে শুধু তার বোনকে। অর্থাৎ তার ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছে, যার তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজে করে সে উড়াল দিয়ে তার পরম মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল, তাদের কাছে গিয়ে আশ্রয় দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রমাণ হয় আজ বাংলাদেশের যে অর্থনৈতিক ভাবে বাংলাদেশের ঝুড়ি তলাকে ছিন্ন করে দিয়েছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী, তার এত টাকা দেওয়ার কি দরকার? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এত টাকা তো তার দরকার নাই। বিধবা একটা নারী তার জীবনের শেষ প্রান্তে উপনীত, সে কেন এত টাকা চুরি করলো? মেগা প্রকল্পের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। পরে আমার বুঝে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিক মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য। আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে, এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো শুধু এজন্য বললাম, যার সেই কথিত পরাজিত বিদেশি ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা রাজনীতির নামে ভণ্ডামি করবার চেষ্টা করছে। দেশপ্রেমিক আগস্টের বিপ্লবীরা সমস্ত মুনাফিয়ার ভণ্ডামি রুখে দাঁড়াবে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। দিল্লি না ঢাকা, 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 আর অত্যন্ত পরিতাপের বিষয়, অব্যাহত ভাবে বিগত 15টা বছর পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের দাবিদার ভারত বাংলাদেশের 20 কোটি জনতাকে উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না করে শুধুমাত্র তার সেবাদাসী আর কৃতদাসীর ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এদেশের মানুষের উপর অব্যাহত ভাবে এদেশের মানুষকে বঞ্চিত করে গিয়েছে। যখন তার সেবাদাসী ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, এখনো সে তার ভুল বুঝে না। ভারতকে আমরা বলি, বাংলাদেশ নীতি পরিবর্তন করো। তোমাকে যদি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়, বাংলাদেশকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। বাংলাদেশ তোমার কাছে হাঁটু গেড়ে তোমার সামনে নত যেন পররাষ্ট্রনীতি নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বর্তমান সরকারকে আশ্বস্ত করেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে আত্মমর্যাদা সম্পন্ন তোমরা মাথা উঁচু করা পররাষ্ট্রনীতি অবলম্বন করুন। আগরতলা বাংলাদেশের উপ হাই কমিশনে তোমরা হামলা চালাও। তোমরা আমাদের লাল সমাজের পতাকা পুড়িয়েছ, 20 কোটি মানুষের বুকের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়েছ তোমরা। কাজেই বলি, আগেই তোমরা ভুটান থেকে লাঠি খেয়েছ, তারপরে তোমরা নেপাল হারিয়েছ, তারপরে তোমরা শ্রীলঙ্কা থেকে দাবরানি খেয়েছ। ছিল একমাত্র বাংলাদেশে তোমাদের সেবাদাসী, আজ বাংলাদেশে তোমার হাতছাড়া। এভাবে পার্শ্ববর্তী প্রতিটি ক্ষুদ্র রাষ্ট্রের সঙ্গে বৈরিতা করে ভারত তুমি যত বড়ই হও, নিজের জায়গায় শান্তিতে তুমি তোমার জনগণের দেশের উন্নতি করতে পারবে না। তোমাকে মোদীর হিন্দুত্ববাদ পরিহার করতে হবে। আশেপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে বিমাতাসুলভ আচরণ নয়, বন্ধুত্বসুলভ আত্মমর্যাদাপূর্ণ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক করতে হবে। অথচ আজও আমরা দেখছি বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের পক্ষ থেকে অব্যাহত উস্কানি চলছে। ইসকনের মতো চরম উগ্রবাদী সংগঠনকে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবার পায়ে তারা চালানো হচ্ছে। আমাদের চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আনিফকে নির্মমভাবে দিনে দুপুরে আদালত করা জবাই করে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা শান্ত থেকেছে, নীরব থেকেছে, উস্কানিতে পা দিয়ে বাংলাদেশের কোন সংখ্যালঘুর জীবনকে বিপন্ন হতে দেয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, উদারনীতির বাংলাদেশ। এই উদারনীতি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সচিবালয়ে আগুন ধরিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে কার্যকর করতে চায়, তারা জানে না আগুন দিয়ে অন্যায় এবং অপরাধের কাগজ পুড়িয়ে ফেলা যায়, মানুষের হৃদয়ে তোমাদের জন্য জমে থাকা ঘৃণাকে তোমরা পুড়িয়ে ফেলতে পারবে না। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা তৈরি করে তোমরা বাংলাদেশকে বিপন্ন করতে চাও। তবলিগের জায়গায়, তবলিগের মেহনতের মধ্যেও ইস্তেমার মাঠে রাতের অন্ধকারে দুই পক্ষের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে খুনি সন্ত্রাসীরা বাংলাদেশ বিরোধী চক্র সাধারণ মুসল্লিদের রক্তে টঙ্গীর ইস্তেমার মাঠ রঞ্জিত করেছে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।
সময় এসেছে, দেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চালু রয়েছে প্রশাসনের মধ্যে। 15 বছরের শেখ হাসিনার সেটআপ আমরা মনে করি ষড়যন্ত্রের যে জাল সে বুনে গিয়েছে বাংলাদেশ জুড়ে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ফাঁসিবাদের সে জাল ছিন্ন করতে পারে নাই। সচিবালয়ের অগ্নিকাণ্ড তার উত্তম দৃষ্টান্ত এবং তার প্রমাণ। তারা মৌদত্ত আহ্বান জানাতে চাই, আপনারা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তার ফাঁসিবাদের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলোকে মেরামত করার দিকে পূর্ণ মনোনিবেশ করুন। আবারও বলছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অফুরন্ত সময় নেই। তাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বাংলাদেশের মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে। মানুষ তাদেরকে পাহারা দিচ্ছে, সমর্থন দিচ্ছে। প্রতিটি কর্মকাণ্ডে মানুষের অকুণ্ঠ সমর্থন আপনারা পাচ্ছেন। এই অকুণ্ঠ সমর্থন থাকতে থাকতে দেশকে পুনর্গঠন করবার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করুন। নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করুন। সংবিধান থেকে কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন বাতিল করবার ধারা সংযুক্ত করুন। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ 1.25 শতাব্দীর বঞ্চনা দূর করবার ব্যবস্থা করুন। তাদের হৃদয়ের খবর আগুন প্রশমিত করুন। এভাবে সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আপনারা যুক্তিপূর্ণ সময়ের মধ্যে সংস্কার সেরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী নির্বাচন ব্যবস্থার দিকে দেশকে পরিচালিত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে বাংলাদেশের ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, নাম উল্লেখ করে বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, এলডিপি, এনডিপি, নাগরিক মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যারা বিগত সময়ে ফাঁসিবাদের মোকাবেলার রাজপথে ভূমিকা পালন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে অকুশলভাবে কার্যক্রম তারা সম্পন্ন করেছে, তাদেরকে সম্মান জানিয়ে সমীহ করে তাদের পরিকল্পনা এবং তাদের যে কার্যক্রমকে সমর্থন জানিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। নিজেদের বিভেদের কারণে, আবার বলছি, পারস্পরিক বিভেদের সময় এখনো আসেনি। বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বলতে চাই, আপনারা যদি এখনই পারস্পরিক বিভেদ মাঠে ময়দানে ছড়িয়ে দেন, আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। সেটা হবে বিগত 15 বছর ধরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর যে সকল নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সঙ্গে আপনারা গদ্দারি করবেন না। যদি আপনাদের বিরোধের সুযোগ নিয়ে যদি আবার ফাঁসিবাদ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশের জনগণের বীর শহীদদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে সকল রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, এমনকি আওয়ামী লীগের চিন্তাশীল লোকদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হন, বিভেদের রাজনীতি করবেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী না। আপনারা বুঝেন নাই, ভুল করেছেন। এখনো বোঝার চেষ্টা করুন, আপনাদের সর্বনাশ ঘটিয়েছে অন্য কোন বিরোধী দল নয়, বরং আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল, দুর্নীতিমুক্ত, ক্লিন ইমেজের আওয়ামী নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে প্রথম ভাবে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সরকারকে আমরা বলতে চাই, বিগত সকল দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকাগুলো অবিলম্বে দেশের মধ্যে ফিরিয়ে এনে দেশ পুনর্গঠনে উন্নয়নের ভূমিকা রাখুন। সেই সম্পদ, জনগণের সম্পদ, চুরি হওয়া সম্পদ আবার দেশের জনগণের কল্যাণে ব্যয় করবার ব্যবস্থা করুন। যত হত্যাকাণ্ড হয়েছে, 2009 সালের পিলখানার গণহত্যা,
সালের 17/74 গণহত্যা, 2024 সালের 6 আগস্টের গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। ভারত রাষ্ট্রকে বলবো, কোন খুনিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে কোন অপরাধী যদি আপনার দেশে থাকে, আর আপনি যদি আরেকটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান জানান, তাহলে সেই দেশের পলাতক খুনি আসামিকে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে বাধ্য। যদি আপনারা সেটা না করেন, তাহলে আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশ হিসেবে আপনারা প্রমাণিত হবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের উদাত্ত আহ্বান, দেশকে পুনর্গঠনে, জাতির উন্নয়নে মনে রাখতে হবে। অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, অনেক দলীয় শাসন দেখেছি, অনেক নেতা নেত্রীর আইন এবং শাসন দেখেছি, কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে অব্যাহত চেষ্টা যেটার জন্য চলছিল, এদেশে ইসলামী হুকুমত কায়েম, আজও পর্যন্ত আমরা ইসলামের বাংলাদেশ দেখি নাই। আমরা একবার সবুজ বাংলাদেশ দেখেছি, একবার নতুন বাংলাদেশ দেখেছি, একবার ডিজিটাল বাংলাদেশ দেখেছি। অনেক বাংলাদেশ দেখার পর এদেশের মানুষের এখন প্রয়োজন ইসলামের বাংলাদেশ দেখা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাগুরা জেলাবাসী, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানায়, আসুন রাজনীতির শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিসে সামিল হয়ে বাংলাদেশ পুনর্গঠনে, বাংলাদেশকে একটি উন্নত একটি রাষ্ট্রে পরিণত করবার জন্য, আল্লাহর খেলাফত কায়েমের মাধ্যমে বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য আমাদের হাতে হাত রাখুন। আমরা অন্য সকল মত এবং পথের লোকদের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনগুলোর পতাকা তলে সংঘবদ্ধ হয়ে আমাদের সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আবারও বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।